আমরা পর্যায় সারণীতে যে বিষয়গুলো আলোচনা করছিলাম তাতে একটা বিষয় আমরা খুব ক্লিয়ারলি বুঝে গেছি আশা করি, যে পর্যায় সারণীতে মৌলগুলোর যে অবস্থান সেটা নির্ণয় করতে গিয়ে যেমন ইলেকট্রন বিন্যাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে মৌলগুলো আমরা পর্যায় সারণীতে আমরা রেখেছি তাদের কে কিন্তু ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই শ্রেণীবিভাগ সম্পর্কে এবং তাদের দু একটা প্রপার্টি সম্পর্কে ইলেকট্রন বিন্যাসের সঙ্গে তাদের ওই নামে কেন ডাকা হচ্ছে সেই বিষয়ে আজকে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম চলে আসি সেটা হচ্ছে যে নোবেল গ্যাস সম্পর্কে। দেখো, যারা নোবেল গ্যাস তাদের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে পর্যবেক্ষণ করি, যে কোনো নোবেল গ্যাসের বহিস্তম কক্ষ অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেটা হবে NH2NP6। তবে এই প্রসঙ্গে একটা ব্যতিক্রম অবশ্যই আছে। আমরা জানি যে হিলিয়াম তার পরমাণু ক্রমাঙ্ক 2, তার কিন্তু ইলেকট্রন বিন্যাস কেবলমাত্র 1s2, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু NP6টা প্রযোজ্য নয়। হিলিয়ামের পরবর্তী যে মৌলগুলো আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সমস্ত মৌলগুলোর জন্য সবার জন্যই কিন্তু এই বহিস্তম কক্ষের ইলেকট্রন বিন্যাস যেটা এখানে দেখানো হয়েছে NH2NP6 সেটা প্রযোজ্য হয়। পর্যায় সারণীতে গ্রুপ 18 এর অন্তর্ভুক্ত। আমরা জেনে গেছি যে আধুনিক পর্যায় সারণীতে, যেটা মেন্ডেলিফের পর্যায় সারণীতে শূন্য শ্রেণীতে যেখানে নোবেল গ্যাসগুলোকে রাখা হয়েছিল, এখানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে তাদের অবস্থান প্রত্যেকেরই গ্রুপ 18-এ। তীব্র তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন ও তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুদের মধ্যে সেতুবন্ধন গঠন করে। আমরা যদি দেখি যে এই যে আমরা গ্রুপ 18-এর অবস্থানের কথা ভাবছি, গ্রুপ 18 এবং তার আগে আছে গ্রুপ 17, তাহলে গ্রুপ 17-এর একটা মৌল শেষ হওয়ার পর তারপর গ্রুপ 18-এ আগানো হয়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো বা নোবেল গ্যাসগুলোর কাছে আসা। তারপরে কিন্তু আবার শুরু হচ্ছে গ্রুপ 1-এ গিয়ে। তাহলে 17 যেখানে শেষ হয়েছে তারপরে আছে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলো, এবং নোবেল গ্যাসগুলোকে অতিক্রম করে গিয়ে আবার গ্রুপ 1-এ অর্থাৎ ক্ষার ধাতুতে আমরা পৌঁছাই। সুতরাং এই অর্থে বলা যেতে পারে যে হ্যালোজেন এবং তীব্র তড়িৎ ধনাত্মক যে ক্ষার ধাতু তাদের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করে থাকছে গ্রুপ 18-এর যে নোবেল গ্যাসগুলো সেগুলো। এবারে একটা কথা ভেবে দেখো, নোবেল গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন তাতে আমরা দেখতে পাচ্ছি যে সর্ববহিস্থ কক্ষটা সবসময় পূর্ণ হয়ে থাকছে, এবং এ কারণেই কিন্তু তাদের যে রাসায়নিক সক্রিয়তা সেটা অত্যন্ত কম। তারা ওই কিছু রিয়াকশান যেগুলো জেনন ফ্লুরিন বা অক্সিজেনের সঙ্গে কিছু বিক্রিয়া করে কিছু যৌগ গঠন করে, এবং ক্রিপ্টনের দু একটা যৌগ পাওয়া গেছে, আদারওয়াইজ অন্য হ্যালোজেনগুলো প্রায় কোনো যৌগ গঠন করে না। তাহলে এই গেল নোবেল গ্যাস সংক্রান্ত আলোচনা। পর্যায় সারণীতে অবস্থান এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তাদের কি নামে পরিচিত সেটা বুঝলাম আমরা। নেক্সট আমরা আলোচনা করব রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, যার আরেকটা নাম বলা হয় টিপিক্যাল এলিমেন্ট, প্রতিনিধি বা আদর্শ মৌল। এই প্রতিনিধি বা আদর্শ মৌল এদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কেন এরকম হলো সেটা বুঝবো, এবং প্রথমে দেখে নেওয়া যাক যে এদেরকে এরকম রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি মৌল কেন বলা হচ্ছে। দেখো, এরা রাসায়নিকভাবে সক্রিয়, মোটামুটি সক্রিয়, এবং প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে কোনো মৌলকে নিয়ে যদি স্টাডি করতে হয়, তার আচার আচরণকে আমাদের বুঝতে হয়, সেটাকে প্রকৃতিতে যথেষ্ট পরিমাণে পাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা এই যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট যেগুলো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অর্থাৎ প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং রাসায়নিকভাবেও যথেষ্টভাবে সক্রিয় হয়। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় তাদেরকে স্টাডি করাটাও কিন্তু সুবিধাজনক। তাহলে যারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা প্রকৃতিতে
কম পরিমাণে রেয়ার, খুব কম পরিমাণে পাওয়া যায়, তাদেরকে কিন্তু আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলবো না। এবং এদের আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে, আইদার ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে, অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই প্রক্রিয়ায় নিকটতম নোবেল গ্যাস যেটা, তাদের ন্যায় ইলেকট্রন গঠন কাঠামো লাভ করে সাধারণত এই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসরা। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসরা আইদার ইলেকট্রন গ্রহণ করবে করে অ্যানায়ন উৎপন্ন হবে, অর্থাৎ সেক্ষেত্রে আয়নীয় যৌগ উৎপন্ন করবে, অথবা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করবে, সেক্ষেত্রেও আয়নীয় যৌগ গঠিত হবে। এবং ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যখন বিক্রিয়া ঘটাবে তখন তারা তখন সমযোজী বন্ধন অর্থাৎ সমযোজী যৌগ গঠন করবে। তাহলে যখন এই প্রক্রিয়াগুলো চলে, সাধারণত একটা কোনো এরকম প্রতিনিধি মৌলের সবচেয়ে কাছাকাছি বা নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে তার মতো ইলেকট্রন গঠন কাঠামো লাভ করে। এই কারণেই এই যে দুটো পয়েন্টস আমরা আলোচনা করলাম, যেগুলো একটা মৌলের ধর্মকে বোঝার ক্ষেত্রে, প্রেডিক্ট করার ক্ষেত্রে যে কি ধর্ম দেখাতে পারে, এই দুটো বিষয় যে সক্রিয়তা বেশি এবং তাদের যে নোবেল গ্যাসের মতো গঠন কাঠামো লাভের একটা প্রবণতা আছে, এই দুটো বিষয় বিশেষ করে একটা মৌলকে তার ধর্মাবলী ব্যাখ্যা করতে গেলে আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা অনুমান করে নিতে পারি যে কি ধরনের বিক্রিয়া একটা মৌল ঘটাতে পারে, যেটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসদের ক্ষেত্রে যেটা তুলনামূলক সহজে করা যায় যারা রিপ্রেজেন্টেটিভ নয় তাদের তুলনায়। এই কারণেই এদেরকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হচ্ছে। তবে একটা কথা খেয়াল রাখবে, সব রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট যে রাসায়নিক বিক্রিয়া ঘটালেই নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক গঠন কাঠামো লাভ করবেই, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নাও হতে পারে, সেরকমভাবেও কিন্তু বিক্রিয়া ঘটাতে পারে। যেমন আমরা SF6 এর ক্ষেত্রে দেখব যে সালফার সেটাকে রিপ্রেজেন্টেটিভ বলা হলেও সে কিন্তু যখন SF6 গঠন করছে তখন কিন্তু তার যে বাইরের কক্ষের ইলেকট্রন গঠন কাঠামো সেটা কিন্তু তার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস, দ্যাট ইজ আর্গন, এর মতো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তাহলে সেরকমভাবেও কিন্তু যৌগ গঠিত হতে পারে। এর পরের পয়েন্টসে আসি যে বহিস্তম কক্ষের ইলেকট্রন বিন্যাস। আমরা আগেই বলেছি যে এই যে আমরা শ্রেণীবিভাগটা করব, এটা হবে আমাদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। তাহলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের কি ভূমিকা? না, এদের বহিস্তম কক্ষের ইলেকট্রন বিন্যাস NS1 থেকে NS2 NP5 পর্যন্ত হতে পারে। অর্থাৎ যদি আমরা 2s এর ক্ষেত্র ধরি তাহলে 2s1 থেকে 2s2 2p5 এই রকম ইলেকট্রন বিন্যাস যাদের, তারা সবাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা দেখছি যে লিথিয়ামের ক্ষেত্রে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s1, তারপরে লিথিয়ামের পর আছে বেরিলিয়াম, সেটা 2s2, সেটাও রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আর এই যে ইলেকট্রন বিন্যাস আমরা লিখেছি সেটা ফ্লুরিনের জন্য প্রযোজ্য। অর্থাৎ 2 নম্বর যে পর্যায়, তাতে লিথিয়াম, বেরিলিয়াম থেকে শুরু করে আপ টু ফ্লুরিন, যে হ্যালোজেন, তাদের পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মৌলই যতগুলো গ্রুপ 2তে আছে প্রত্যেকেই কিন্তু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা যাবে, প্রত্যেককেই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা যাবে। তাহলে লক্ষ্য করো যে কোথায় তাহলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসটা অ্যাকচুয়ালি থাকলো, না গ্রুপ 1 এবং 2, গ্রুপ 1 এবং 2 এবং 13 থেকে 17, 13 থেকে 17 পর্যন্ত সমস্ত মৌলই এই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, অর বলা যেতে পারে প্রতিনিধি মৌল, আদর্শ মৌল আরেকটা নামও বলা হয়েছে। তাহলে নোবেল গ্যাসকে যদি আমরা বাদ দিই তাহলে S ব্লক এবং P ব্লক এর যত মৌল আছে তাদের প্রত্যেককে আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলতে পারি, কারণ তাদের সর্ববহিস্থ কক্ষের বা বহিস্তম কক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেটা NS1 থেকে NS2 NP5 পর্যন্ত যে হতে পারে সেই ক্রাইটেরিয়াটা কিন্তু গ্রুপ 1, 2 এবং গ্রুপ 13 থেকে 17 এর প্রতিটা মৌল মেনে চলে। তাই
এদেরকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি মৌল বলা যাবে। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলদের যে শ্রেণীবিভাগ তাতে এবারে আমরা আলোচনা করব ট্রানজিশন এলিমেন্টস বা সন্ধিগত মৌল। দেখো এদের কি বলা হচ্ছে, সন্ধিগত মৌলদের যে সংজ্ঞা অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন, যেসব মৌলের পরমাণুর গ্রাউন্ড স্টেট অর্থাৎ ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তি স্তরে অথবা স্থায়ী জারণ অবস্থায়, জারণ অবস্থা মানে সেটা যদি ক্যাটায়ন উৎপন্ন করে, ক্যাটায়ন সাপোজ +1 ক্যাটায়ন উৎপন্ন করে, তাহলে +1 ক্যাটায়ন হিসাবে বা +2 +3 এরকম যে ক্যাটায়ন সে তৈরি করতে সক্ষম, সেই রকম স্থায়ী ক্যাটায়নিক ফর্মে, কারণ ট্রানজিশন এলিমেন্টগুলো সবাই মেটাল, ধাতুরা সাধারণত ক্যাটায়ন উৎপন্ন করে, এক্ষেত্রেও তাই ঘটেছে। তাহলে এরা যে স্থায়ী জারণ স্তর মানে সাধারণত +1 +2 +3 এরকম কোনো যে স্থায়ী জারণ স্তর, সেই অবস্থায় আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ থাকলে, আংশিকভাবে পূর্ণ ডিতে আমরা জানি সবচেয়ে বেশি 10টা ইলেকট্রন ধরে। তাহলে যদি কোনো ক্ষেত্রে তাদের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনে অথবা স্থায়ী জারণ অবস্থায় তাদের আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ থাকে, তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো। তাহলে এই সন্ধিগত মৌলদের যে ক্রাইটেরিয়া তাতে আমরা দেখছি আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষটা গুরুত্বপূর্ণ, এবং আরও একটা ব্যাপার বলে দেওয়া যেতে পারে, এই ডি উপকক্ষটা সবচেয়ে বহিস্থ যে কক্ষ তার আগের উপকক্ষ হবে, যেটাকে আমরা পেনাল্টিমেট সেল বলে থাকি, সেই যে ডি উপকক্ষ সেটা আংশিকভাবে পূর্ণ থাকবে, এদেরকেই আমরা সন্ধিগত মৌল বলে থাকি। এদের যোজ্যতা কক্ষের অর্থাৎ যে কক্ষের ইলেকট্রনগুলোকে ব্যবহার করে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা হলো n-1d 1 to 10 মানে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা হতে পারে, ns 1 to 2 অর্থাৎ ns 1 বা 2 যে কোনো হতে পারে। তাহলে এদের ক্ষেত্রে ট্রানজিশন এলিমেন্টসদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই এনটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে বোঝাচ্ছে, যেটা ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে সর্বোচ্চ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেইটাই এই এন দ্বারা প্রকাশিত হচ্ছে। সর্বোচ্চ যে সংখ্যাটা ইলেকট্রন বিন্যাসে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হিসেবে ব্যবহৃত হয় সেটাই এন। তাহলে n-1 মানে তার থেকে একটা কম হবে। এবারে দেখো এখানে আমরা দুটো এখানে ইলেকট্রন বিন্যাস এখানে দেখব যেটার সঙ্গে কম্পেয়ার করার জন্য, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো সিলভার যার পরমাণু ক্রমাঙ্ক 47, তার ইলেকট্রন বিন্যাস লাইক ফার্স্ট ক্রিপ্টনের মতো আগেটা, তারপর হচ্ছে 5s1 4d10। তাহলে এই যে সিলভারের ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে, এই অবস্থায় কিন্তু তাদের ইলেকট্রন বিন্যাসে কিন্তু এইটা দেখো খেয়াল করে, এটা সর্বোচ্চ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ n ইকুয়ালস টু এক্ষেত্রে 5, তাহলে n-1 মানে 4d, তাহলে 4d দেখো 10টা ইলেকট্রনই আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সিলভারকে সন্ধিগত মৌল বলা যাবে না। কিন্তু কিছু কিছু কমপ্লেক্স বা জটিল যৌগে সিলভার কিন্তু Ag2+ হিসাবেও থাকতে পারে। Ag2+ হিসাবে যখন থাকবে তখন দুটো ইলেকট্রন যেগুলো রিমুভ করতে হবে, তার একটা 5s থেকে একটা 4d থেকে, তাই Ag2+ এর ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 5s0 থেকে 4d9। তাহলে এখানে দেখতে পারো যে এখন কিন্তু তার যে স্থায়ী জারণ অবস্থা একটা +2, তখন কিন্তু আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল পাওয়া যাচ্ছে, তাই সিলভারকে কিন্তু আমরা সন্ধিগত মৌল বলতে পারবো। গ্রুপ 3 থেকে গ্রুপ 11 এদের মধ্যে যে মৌলগুলো থাকে তাদের সবাইকেই এই একইভাবে বিচার করলে দেখব যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আংশিকভাবে পূর্ণ n-1 পেনাল্টিমেট সেলে n-1d যে অরবিটাল বা সাবঅরবিটও বলতে পারো, সেটা কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়। সুতরাং আমরা বলতেই পারি যে গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত প্রত্যেকটাই মৌল হচ্ছে
ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু গ্রুপ 12 এর যে এলিমেন্টসগুলো সেগুলোর মধ্যে কিন্তু একটু ডাউট আছে। কি ডাউট? লক্ষ্য করো, 80 মার্কারি, তার ইলেকট্রন বিন্যাস 6s2 4f14 5d10। তাহলে মার্কারির যে ইলেকট্রন বিন্যাস, মার্কারি গ্রুপ 12 এর অন্তর্ভুক্ত। তাহলে সেই মার্কারির ক্ষেত্রে তার যে স্থায়ী জারণ অবস্থা Hg2+, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস 6s থেকে দুটো ইলেকট্রন। আমরা জানি যে সবার প্রথম ইলেকট্রনটা 6s থেকে রিমুভ হয়, 6s এর ইলেকট্রনটা রিমুভ হয়ে গেলে দুটো ইলেকট্রন রিমুভ করা হলে ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো xenon, দেন 6s0 4f14 5d10। তাহলে এখানে কিন্তু মার্কারির ক্ষেত্রেই ধরে কি, মার্কারির যে 2+, যে তার যে একটা স্থায়ী জারণ অবস্থা, দুটো ক্ষেত্রেই কিন্তু ডিটা কমপ্লিটলি ফিল্ড হয়ে রয়েছে, সম্পূর্ণ হয়ে রয়েছে। কিন্তু আমাদের ক্রাইটেরিয়া ছিল যে n-1 এর যে ডিটা সেটা কিন্তু যে কোনো একটা অবস্থায় আংশিকভাবে পূর্ণ থাকতে হবে, কিন্তু এখানে কোনো ক্ষেত্রেই তা আংশিকভাবে পূর্ণ নেই। সুতরাং মার্কারিকে আমরা কিন্তু সঠিক অর্থে অ্যাটলিস্ট ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তাদেরকে সন্ধিগত মৌল বলবো না। এই একই ধরনের সমস্যা গ্রুপ 12 এর যে কোনো এলিমেন্টসের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো, যে গ্রুপ 12 এ যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি বা কোপারনিশিয়াম, যেটা 112 নম্বর মৌল, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই রকম একটা সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হব সমস্যার। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে গ্রুপ 12 এর মৌলগুলোকে কিন্তু সঠিক অর্থে সন্ধিগত মৌল বলা চলে না। তাহলে এদের কি বলা হবে? অ্যাকচুয়ালি এক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় যে তাদের যে প্রপার্টিগুলো, এটা তো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কেবলমাত্র আমরা বিচার করছি, কিন্তু অন্যান্য কিছু কিছু প্রপার্টি, যেমন জটিল যৌগ গঠনের ক্ষমতা বা তাদের অনুঘটন ক্ষমতা, এগুলো কিন্তু অন্য সন্ধিগত মৌলদের সঙ্গে মিল তাদের কিন্তু আছে। তাই তাদেরকে যদিও ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তাদের ইলেকট্রন বিন্যাসের যে ক্রাইটেরিয়া মেলে না, তবুও এদের কেমিস্ট্রিকে সন্ধিগতদের সঙ্গেই বিচার করা হয়, কারণ কিছু কিছু ধর্ম সন্ধিগত মৌলদের সঙ্গে এদের মিল আছে বলে। এরপরে আমরা চলে আসব যে রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কিনা যেগুলোকে আমরা আদর্শ মৌল বলেছি, সেই আদর্শ মৌলগুলোর সঙ্গে এদের যে ট্রানজিশন এলিমেন্টসদের যে ধর্মের তুলনা, সেটাকে আমরা দেখে নেব। দেখো, এদের রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসদের সর্বশেষ যে ইলেকট্রন সেটা আইদার NS অর NP তে প্রবেশ করে, কিন্তু ট্রানজিশন এলিমেন্টসদের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা n-1 d উপকক্ষে প্রবেশ করে। এটা আমরা দেখলাম যে যারা সন্ধিগত মৌল তারা ডি ব্লক মৌল, তাদের ক্ষেত্রে অবশ্যই সর্বশেষ ইলেকট্রনটা ডি উপকক্ষে প্রবেশ করবে। পরমাণু ক্রমাঙ্ক হ্রাস বৃদ্ধির সঙ্গে পর্যায়গত ধর্মের পরিবর্তন অনেক বেশি, এখানে তুলনামূলক অনেক কম। এর অর্থটা কি? পরমাণু ক্রমাঙ্ক হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখব মৌলদের ধর্মগুলো পরিবর্তন হয়। যেমন আমরা দেখব যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা যদি ওপর থেকে নিচের দিকে নামি একটা কোনো গ্রুপ বরাবর, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি ঘটে। সেই বৃদ্ধির ঘটনাটা ট্রানজিশন এলিমেন্টসদের ক্ষেত্রেও ঘটবে, কিন্তু তুলনামূলক কম পরিমাণ বৃদ্ধি হবে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার যে পরিমাণ হ্রাস পাবে, ট্রানজিশন এলিমেন্টসদের ক্ষেত্রে সেই আকার হ্রাসের পরিমাণটা কম হবে। এই রকম ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসদের ক্ষেত্রে ধর্মের পরিবর্তন যেখানে অনেক বেশি পরিমাণে ঘটে, এখানে তুলনামূলক অনেক কম পরিমাণে ঘটে, কারণ এক্ষেত্রে ইলেকট্রনগুলো অভ্যন্তরীণ n-1 ডিতে প্রবেশ করে বলে এরকম ঘটনা ঘটে। স্বল্প সংখ্যক জারণ স্তর দেখায়। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসগুলো কিন্তু সাধারণত জারণ স্তর বেশি দেখায় না, যেগুলো দেখায়, যেগুলো একটা যেগুলো দেখাবে সেইগুলোর ক্ষেত্রে জারণ সংখ্যা, দুটো জারণ সংখ্যার মধ্যে পার্থক্য, জারণ স্তরের মধ্যে পার্থক্য 2 একক হবে। ট্রানজিশন এলিমেন্টসের ক্ষেত্রে জারণ স্তরের পার্থক্য 1 একক করে হবে। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। যেমন আমরা দেখাবো, এইটা লক্ষ্য করো যে
ফসফরাস। ফসফরাস এ কিন্তু আমরা দেখব যে ফসফরাসের ক্ষেত্রে আমরা +3 জারণ স্তরও দেখতে পাবো, আবার +5 জারণ স্তরও দেখতে পাবো। তার মানে ফসফরাসের জারণ স্তর +3 +5, তাহলে একক দেখো পরিবর্তন বা পার্থক্য দেখো 2 এককে। কিন্তু আমরা জানি ফেরাস আয়নের উপস্থিতি আমরা জানি, ফেরিক আয়নের উপস্থিতি জানি, তাহলে এক্ষেত্রে দেখো জারণ স্তরের পার্থক্য 1 একক। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে যে জারণ স্তরের পার্থক্য এখানে 2 একক হয় আর এখানে 1 একক হয়, এটা এখানে বোঝানো হয়েছে। পরবর্তী তুলনাগুলোয় চলে আসি। কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ গঠনের প্রবণতা খুবই কম, জটিল যৌগ সহজে গঠন করতে চায় না, এখানে তুলনামূলক অনেক বেশি। অধিকাংশ যৌগে ক্যাটায়ন বা অ্যানায়ন যেগুলো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টরা তৈরি করে তাতে আমরা দেখব যে ইলেকট্রনগুলো সবই প্রায় যুগ্ম অবস্থায় থাকে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন এখানে যৌগ যখন গঠন করে তখন রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসরা যদি ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন করে তাতে অযুগ্ম ইলেকট্রন সাধারণত থাকে না। সেই জন্য অধিকাংশ যৌগগুলোই ডায়াম্যাগনেটিক প্রপার্টির, এটা আমরা আগে জেনেছি যে যদি ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন থাকে তারা প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়, আর যদি যুগ্ম ইলেকট্রন অবস্থায় থাকে সবকটাই তাহলে তাদের চরিত্র হয় ডায়াম্যাগনেটিক, যেটা এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর ট্রানজিশন এলিমেন্টসদের ক্ষেত্রে এরা প্যারাম্যাগনেটিক প্রপার্টির, কারণ এদের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশদের ক্ষেত্রেই অযুগ্ম ইলেকট্রন আছে, ক্যাটায়ন যেটা উৎপন্ন করে ট্রানজিশন এলিমেন্টসরা যৌগ গঠনকালে, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে যৌগটা প্যারাম্যাগনেটিক। একটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবে। যেমন একটা যৌগ আমরা আলোচনা করতে পারি MnCl2 ম্যাঙ্গানাস ক্লোরাইড। দেখো ম্যাঙ্গানাস ক্লোরাইডে ম্যাঙ্গানিজ যেটা সেটা কিন্তু একটা ট্রানজিশন এলিমেন্ট। তাহলে এখানে আমরা যদি আয়ন ফর্মে ভাবি তাহলে Mn2+ আর 2Cl-। এবারে ম্যাঙ্গানিজের যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ সেটা যদি আমরা করি তাতে প্রথমে আমরা দেখে নেব যে তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 25। তাহলে তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি তাহলে দাঁড়াচ্ছে আর্গন 4s2 3d, এখানে হচ্ছে 5। তাহলে আর্গন 18 and 2 হয়ে গেল 20 আর 5 25। সো Mn2+ যেটা এখানে আছে সেই Mn2+ এর ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো আর্গন 4s0 3d5। এবার 3d তে যে ইলেকট্রনগুলো আছে তাতে যদি আমরা d এর জন্য যে 5টা অরবিটাল প্রোভাইড করতে হয় সেটা প্রোভাইড করে 5টা ইলেকট্রনকে পুট করি অ্যাকর্ডিং টু হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল, যে আগে ডিজেনারেট অরবিটালগুলোকে একটা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে ফিল আপ করতে হবে, এবং সেটা যখন আমরা করলাম তখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা টোটাল দাঁড়াচ্ছে 5টা। তাহলে অযুগ্ম ইলেকট্রন এখানে যেহেতু 5 আছে, 5টা আছে, তাহলে এক্ষেত্রে এটা প্যারাম্যাগনেটিক চরিত্রের হয়ে যাবে। সুতরাং ট্রানজিশন এলিমেন্টসের যৌগগুলো কেন প্যারাম্যাগনেটিক তার একটা উদাহরণ আমরা এখানে ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করার প্রবণতা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসদের অত্যন্ত কম, আর এদের ক্ষেত্রে কিন্তু সেটা তুলনামূলক অনেক বেশি। অ্যাকচুয়ালি অনুঘটক হিসাবে কাজ করতে হলে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা প্রধান ক্রাইটেরিয়া হলো খুব সহজে জারণ স্তরগুলো পরিবর্তন করতে পারতে হবে, যেটা ট্রানজিশন এলিমেন্টসগুলো খুব সহজে করতে পারে। কিন্তু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসগুলো একটা জারণ স্তর থেকে অন্য জারণ স্তরে যেতে হলে অনেক বেশি এনার্জেটিক প্রসেস, অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, সেই জন্য এদের অনুঘটক হিসেবে কাজ করার প্রবণতা বেশ কম, এদের কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। এবারে আমরা চলে আসবো ইনার ট্রানজিশন এলিমেন্ট, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। প্রকৃতপক্ষে এটা এফ ব্লক মৌল যেগুলো তাদেরকে রিপ্রেজেন্ট করে, এটা এফ ব্লক মৌলদের। তাহলে আমরা দেখব যে এফ ব্লক দুটো হয়, অর্থাৎ দুটো সারির এফ ব্লক হয়। একটা হচ্ছে ল্যান্থানয়েড সারি যাদেরকে 4f সারি বলা হয়, অ্যাক্টিনয়েড সারি 5f সারি। এই দুটো মিলিয়ে এফ ব্লক, আর এফ ব্লকের মৌলগুলোকেই আমরা ইনার ট্রানজিশন এলিমেন্টসদের অভ্যন্তরে এদের অবস্থান।
দেখো ল্যান্থানয়েড যে সিরিজ, ল্যান্থানয়েড সারি, এর মৌলগুলোর সবারই সাধারণ ইলেকট্রন বিন্যাস 4f 1 to 14, 5d 0 to 1, 6s2। অ্যাক্টিনয়েড সিরিজের যে মৌলগুলো তাদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা 5f 1 to 14, 6d 0 to 1, 7s2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা দেখছি তাদের মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু এখানে 4fটা 5dটাকে অপূর্ণ রেখেই এখানে 4fটা 1 থেকে 14 অবধি ফিল আপ হচ্ছে, এবং অ্যাক্টিনাইড সিরিজের ক্ষেত্রেও 6dটাকে অপূর্ণ রেখেই 6dটাকে অপূর্ণ বা কোনো ক্ষেত্রে একটা করে পূর্ণ হতে পারে, উভয় ক্ষেত্রেই 5f-এ 1 থেকে 14টা ইলেকট্রন আসছে। তো এই কারণেই এদেরকে ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয়। তাদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটাও এখানে দেখানো হলো। তাহলে ইন জেনারেল যদি আমরা এরকম ল্যান্থানাইড বা অ্যাক্টিনাইড সিরিজ মেনশন না করি, তাহলে এদের যে ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে সেটা হবে n-2f 1 to 14, n-1d 0 to 1, 0 বা 1 যে মানে আইদার ইলেকট্রন থাকবে না অথবা একটা ইলেকট্রন থাকবে, ns2। তাহলে এফ ব্লক মৌলগুলোর যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে বলা হয় তাহলে এটা লিখতে হবে। যদি 4f বা ল্যান্থানয়েড সারির মৌলদের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে বলা হয় তাহলে এটা লিখতে হবে। আর অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলোর ক্ষেত্রে তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি উল্লেখ করে দেওয়া হয় অ্যাক্টিনাইড সিরিজের ক্ষেত্রে তখন এইটা লিখতে হবে। এই হলো ব্যাপারটা। এবারে চলে আসি যেটা আমাদের এই প্রসঙ্গের যে লাস্ট টপিক, সেটা হচ্ছে যে ল্যান্থানাইড কন্ট্রাকশন। সেটা হলো যে সিরিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 58 থেকে শুরু করে লুটেশিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 71, এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় মানে সিরিয়াম থেকে শুরু করে আপ টু লুটেশিয়াম, এইভাবে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যখন ক্রমশ বৃদ্ধি ঘটে দেখা যায় তাদের আকারটা ক্রমশ হ্রাস পেতে থাকে, এবং এই আকার হ্রাসের যে প্রবণতাটা সেটা তাদের যে পরমাণুর বা পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় আয়নীয় ব্যাসার্ধ কিন্তু অনেক নিয়মিতভাবে হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। এই ঘটনাকেই ল্যান্থানাইড কন্ট্রাকশন বলা হয় বা 4f কন্ট্রাকশনও এটাকে বলা হয়। তাহলে সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত এই যে ঘটনাটা, এই ল্যান্থানাইড কন্ট্রাকশন কিন্তু এর পরবর্তী যে মৌলগুলো অর্থাৎ ল্যান্থানাইড অর্থাৎ 72 থেকে যে মৌলগুলো আছে তাদের কিন্তু আকারে একটা বিশেষ প্রভাব ফেলে। তাদের আকারটা কিন্তু যত বড় হওয়ার কথা তত বড় হতে দেয় না। এবং খেয়াল রাখবে যে এদের ক্ষেত্রে যে আয়নীয় ব্যাসার্ধ আয়নের কথা বলা হচ্ছে, ল্যান্থানাইডস যে মৌলগুলো প্রত্যেকের যে কমন জারণ স্তর সেটা হচ্ছে +3। সবাই +3 জারণ স্তরে থাকতে পছন্দ করে, এটা কিন্তু অবজার্ভ করা গেছে। এবং আরও একটা ব্যাপার এক্ষেত্রে বলে রাখি, ঠিক 4f এর মতো 5f এ যে অ্যাক্টিনয়েড মৌলগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনুরূপ কন্ট্রাকশন, অনুরূপ তাদের যে আকারের হ্রাসের ঘটনা লক্ষ্য করা যায়, যেটাকে অ্যাক্টিনাইড কন্ট্রাকশন বলা হয়, সেটাও কিন্তু 5f কন্ট্রাকশন নামেও পরিচিত। 4f এর মতোই তাদের ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য। মনে করা হয় যে এই ল্যান্থানাইড কন্ট্রাকশন হয় সেটা ঘটার জন্য 4f যে সাবঅরবিট যেটা অভ্যন্তরীণ n-2 সাবঅরবিট যেটা অভ্যন্তরে থাকে তার নিম্ন আবরণী ক্ষমতার জন্যই এমন ঘটনা ঘটে। এখন আবরণী ক্ষমতার কাজ কি এটা আমরা বেশ কিছু আগে ডিসকাস করেছি। ধরো এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পরে যে উপকক্ষগুলো আছে যারা নিউক্লিয়াসের কাছাকাছি আছে তারা নিউক্লিয়াসের আকর্ষণ বলকে বাইরে যেতে বাধা দেয়, অর্থাৎ এর পরে যে উপকক্ষ বা কক্ষকগুলো আছে তাদের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলকে অভ্যন্তরীণ কক্ষকগুলো বাধা দেয়। কিন্তু যখন 4f সাবঅরবিটের কথায় আসবো, 4f সাবঅরবিটের এরকম নিউক্লিয় বলকে বা নিউক্লিয়াসের আকর্ষণ বলকে বাধা দেওয়ার ক্ষমতাটা অত্যন্ত কম। তাহলে যদি তার বাধা দেওয়ার ক্ষমতা কম হয়
তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বাইরের যে কক্ষকগুলোর প্রতি বা কক্ষের প্রতি সেটা বেশি হবে, এবং নিউক্লিয়াসের আকর্ষণ বল বাইরের কক্ষের প্রতি যত বেশি হবে তত সামগ্রিকভাবে আকারটা সংকুচিত হওয়ার প্রবণতাটা বাড়বে, যেটা 4f সাবঅরবিটের উপস্থিতির জন্য ঘটনাটা ঘটছে। একইভাবে 5f সাবঅরবিটের জন্য অনুরূপ ঘটনা ঘটে, যেটাকে আমরা বলি 5f সংকোচন বা অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন, যেটা আমরা আগেও বিষয়টা উল্লেখ করেছি। তো এ কারণেই 4f সাবঅরবিটের নিম্ন আবরণী ক্ষমতার জন্যই ল্যান্থানাইড সংকোচন ঘটে বলতে পারি, আর 5f এর নিম্ন আবরণী ক্ষমতার জন্য অ্যাক্টিনাইড সংকোচন ঘটে, এটা আমরা বলতে পারি।